আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষা সময় খুবই কম, তো সেই হিসাবে তোমাদেরকে অবশ্যই এদিক সেদিক ঘোরাফেরা না করে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পরমাণুর গঠন অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রায় প্রতি পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই তোমাদের পরমাণুর গঠন অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠনের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো পরমাণুর যেই ধারণার বিকাশ, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, তারপরে ভর সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যা এবং আইসোটোপ, এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তো এই যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এই কথাটা প্রথম কে বলেছিল শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বলতে পারতেছ। হ্যাঁ, ঠিকই বলেছো শিক্ষার্থী বন্ধুরা। এই কথাটা প্রথম ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী প্রথম এই কথাটা বলেছিলেন। ওনার নাম হচ্ছে ডেমোক্রিটাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক বছর আগে, প্রায় আমাদের যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 400 বছর আগে এই ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে এই ধারণাটা দিয়েছিল। উনি বলেছিলেন যে পরমাণু পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এমন ক্ষুদ্র কণা দিয়ে তৈরি যাকে আর ভাগ করা যায় না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে পরমাণু পদার্থ অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তো এই কণাগুলোর নাম উনি দিলেন অ্যাটম। এই কণাগুলোর নাম দিয়েছেন উনি অ্যাটম। এই অ্যাটম শব্দটা গ্রিক শব্দ এটোমাস থেকে এই শব্দটাকে নেওয়া হয়েছে। এই এটোমাস শব্দের অর্থ হচ্ছে যাকে আর ভাগ করা যায় না, অর্থাৎ অবিভাজ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, খ্রিস্টপূর্ব 400 অব্দে এই ডেমোক্রিটাস প্রথম এই পদার্থের যে গঠন, এটা সম্পর্কে প্রথম উনি ধারণা দেন যে পদার্থ অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যার নাম হচ্ছে অ্যাটম। ঠিক সমসাময়িক সময়ে আরো দুইজন দার্শনিক, বিখ্যাত দার্শনিক, একটা হচ্ছে প্লেটো ও অ্যারিস্টটল। এই প্লেটো এবং অ্যারিস্টটল ডেমোক্রিটাসের যে ধারণা, এই ধারণার বিরোধিতা করেন, অর্থাৎ ওনারা একটা ভিন্ন মত দেন। অ্যারিস্টটলের মতে পদার্থ হচ্ছে নিরবচ্ছিন্ন কথার অর্থ হচ্ছে তাকে যত ইচ্ছা তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা যায়। এই মতবাদটা হচ্ছে অ্যারিস্টটলের। অ্যারিস্টটল বললেন যে পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ পদার্থকে যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা হোক না কেন, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতেই থাকবে। এই জন্য উনি নিরবিচ্ছিন্ন শব্দটা এখানে কি করছেন? ব্যবহার করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডাল্টন। ওনার নাম হচ্ছে জন ডাল্টন। এই জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটা চমৎকার ধারণা দেন। জন ডাল্টন 1803 সালে জন ডাল্টন বললেন যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাগ করা যায় না। অর্থাৎ উনি ডেমোক্রিটাসের মতের সাথে তার মতের কিছুটা মিল আছে। ডেমোক্রিটাস যেমন বলছে যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আর ভাগ করা যায় না, এগুলোর নাম দিলেন উনি অ্যাটম। আর অ্যাটম শব্দের বাংলা অর্থ হচ্ছে পরমাণু। ঠিক
ডাল্টনও সেম কথাটাই বলেছে, কিন্তু তার কথার মধ্যে একটু পার্থক্য করে দিচ্ছেন। উনি বলছেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। উনি এই মৌলিক শব্দটা এখানে কি করছেন, উল্লেখ করেছেন যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাগ করা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে রাদারফোর্ড। এই রাদারফোর্ড পরমাণু সম্পর্কে চমৎকার একটা ধারণা দিয়েছেন। রাদারফোর্ড তার এই পরমাণুর যে মতবাদ, এই মতবাদে উনি বললেন যে পরমাণুর একটা এই কেন্দ্র আছে, অর্থাৎ পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন অবস্থান করে। এবং এই পরমাণুর যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে উনি নাম দিয়েছেন নিউক্লিয়াস। উনি বলছেন যে এই নিউক্লিয়াসে পরমাণুর যাবতীয় ভর এই নিউক্লিয়াসের মধ্যে কি করে অবস্থান করে। শিক্ষার্থী বন্ধুরা, উনি এরকম বোঝাচ্ছেন যে পরমাণুর এরকম একটা কেন্দ্র থাকে, যে কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে। আর এই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন যেহেতু কেন্দ্রে থাকে, এবং এই কেন্দ্রটাকে উনি নিউক্লিয়াস নামকরণ করেছেন, এবং উনি বলছেন যে পরমাণুর যাবতীয় ভর এই কেন্দ্রেই কি করে অবস্থান করে। এছাড়া যে পরমাণুর যে বাকি জায়গাটা আছে, সেই জায়গাটা ফাঁকা থাকে, এবং সেই জায়গার মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে কি করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তো শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ড তার এই পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে কি করছেন, তুলনা করেছে। সৌরজগতের যেমন একটা কেন্দ্র আছে, যেই কেন্দ্রে সূর্য থাকে, তার নাম হচ্ছে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো কি করে ঘুরে, ঠিক তদ্রূপ রাদারফোর্ড বুঝাতে চাচ্ছেন যে পরমাণুরও এরকম একটা কেন্দ্র আছে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং ভর, এই দুটেই এই নিউক্লিয়াসের কেন্দ্রে কি করে অবস্থান করে। শিক্ষার্থী বন্ধুরা, এই রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটাকে আমরা সৌর মডেল অথবা এই সৌরজগতের সাথে তার এই মডেলটাকে তিনি কি করছেন, তুলনা করছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে বুর মডেল, অর্থাৎ নিলস বুর পরমাণু সম্পর্কে আরো চমৎকার একটা মতবাদ পেশ করেন। এই বুরের মতবাদ অনুযায়ী উনি বলছেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন কি করে অবস্থান করে, এবং পরমাণুর যাবতীয় ভর এই কেন্দ্রে অবস্থান করে। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যাবতীয় ভরটা কি করে এই বহন করে, অর্থাৎ এখানে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে। আরেকটা চমৎকার কথা তিনি বলেছেন যে এই নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। এই কথাটা নিলস বোর চমৎকারভাবে বলেছেন শিক্ষার্থী বন্ধুরা, যে এই নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো এই কক্ষপথগুলোতে কি করতে থাকে, ঘুরতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো কি করতে থাকে, ঘুরতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা রাদারফোর্ড বলেন নাই। রাদারফোর্ড এটা বলছে যে নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট যে ইলেকট্রনগুলো আছে বা কণাগুলো আছে, সেগুলো কি করে ঘুরে, কিন্তু কোথায় ঘুরে এই কথাটা এই রাদারফোর্ড কি করেন নাই, উল্লেখ করেন নাই। কিন্তু নিলস বোর এটাকে পরিষ্কার করে বলেছেন যে এই নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে, ওই কক্ষপথগুলোতে নিয়ম মেনে এই
ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কতগুলো নতুনত্ব আছে। একটা হচ্ছে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, আর এই তিনটা কণার মধ্যে দুইটা কণা কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে, সেটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন এই নিউক্লিয়াসে অবস্থান করে। এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে, ওই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে ঘুরে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে এই পরমাণুর ধারণার যে বিকাশ, অর্থাৎ পরমাণুর ধারণা সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীরা বিশেষ বিশেষ অবদান রেখেছেন, তার মধ্যে ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল, জন ডাল্টন, রাদারফোর্ড এবং নিলস বোর, এই বিজ্ঞানী এবং দার্শনিকদের এই পরমাণুর গঠন সম্পর্কে তাদের একটা কি আছে, অবদান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার পরমাণুর গঠন সম্পর্কেও আলোচনা করেছি। এই পরমাণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি যে পরমাণু বিভাজ্য, তবে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এবং এই কণাগুলো কিভাবে এই পরমাণুর মধ্যে অবস্থান করে সেটাও তোমাদেরকে আমি বলেছি যে পরমাণুর একটা কেন্দ্র আছে যাকে নিউক্লিয়াস বলে, ওই নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন, আধান নিরপেক্ষ নিউট্রন অবস্থান করে, এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো কক্ষপথ থাকে বৃত্তাকার, ওই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং নিউক্লিয়াসের চারদিকে কি করে ঘুরে। তো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। পারমাণবিক সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা পারমাণবিক সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এই যে আমার চারপাশে যেই পদার্থগুলো আছে, এই সমস্ত পদার্থগুলো এক ধরনের কণা দ্বারা তৈরি না। দেখা গেছে যে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চারপাশে যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলোর যেই মৌলিক কণিকা দিয়ে তৈরি, অর্থাৎ যে পরমাণু দ্বারা তৈরি, এই পরমাণুগুলো তাদের যে আকার, ভর এবং তাদের যে ধর্ম আছে, অর্থাৎ তাদের আকার, ভর, ধর্ম, এই তিনটা জিনিস, আকার, ভর, ধর্ম ও ধর্ম, অর্থাৎ এই এক ধরনের মৌলের আকার, ভর ও ধর্ম অন্য মৌলের আকার, ভর, ধর্মের সাথে কি হয় না, অনেকটাই মিলে না। অর্থাৎ এক এক মৌলের যে পরমাণু, এক এক রকমের পরমাণু দ্বারা তারা কি গঠিত, যার জন্য তাদের আকার, ভর এবং ধর্মের মধ্যে কি থাকে, পার্থক্য থাকে। যেমন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, এটা হাইড্রোজেনের কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস। তো হাইড্রোজেনের এই নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে, ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন রয়েছে একটা, কোনো নিউট্রন নাই। তো সুতরাং এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটা মাত্র প্রোটন আছে। তো সুতরাং হাইড্রোজেনের এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো আবার যদি আমরা দেখি যে যেমন এটার কথা যদি আমরা দেখি, যেমন লিথিয়ামের পরমাণুর মধ্যে তিনটা প্রোটন আছে। কি আছে? তিনটা প্রোটন আছে। তো সুতরাং লিথিয়াম পরমাণু, এটা পরমাণু। তো এই লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 3টি প্রোটন আছে। সুতরাং লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3, মানে 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম, পারমাণবিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ কোনো মৌলের পরমাণুর মধ্যে যত সংখ্যক ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে, ওই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে
তত। অর্থাৎ আমরা এখানে দেখছি যে হাইড্রোজেনের পরমাণুতে একটা প্রোটন আছে, এই জন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আবার লিথিয়ামের একটি পরমাণুর কেন্দ্রে 3টি প্রোটন রয়েছে, এই জন্য লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। আবার তুমি যদি দেখো যে যেমন সোডিয়ামের পরমাণুর এইখানে 11টা প্রোটন রয়েছে, 11টা প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট, সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর মধ্যে যত সংখ্যক ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে ওই সংখ্যাটাকে ওই মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা কি হয় ধরা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোন মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি পারমাণবিক সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণুর মধ্যে যেই প্রোটন সংখ্যা থাকে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন, ওই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তো আরেকটি বিষয় এখানে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো যে কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কি সমান। তো শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা একটু দেখি যে এখানে মনে করো সোডিয়ামের প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 দ্বারা কি বোঝায়? তো শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করো তো দেখি যে এই যে আমরা বলছি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 দ্বারা কি বোঝায়। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বলতে পারতেছো, একটু আগে আমি বলছি যে কোন মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ কোন মৌলের যে পরমাণু দ্বারা ওই মৌলটা গঠিত ওই মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের কি পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কি? সোডিয়ামের এত এর পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটা আমরা এখান থেকে বলতে পারি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আর কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে সোডিয়াম এত এর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাও 11। কেননা শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছি একটু আগে যে কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান। তো যেহেতু প্রোটন সংখ্যা সোডিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 11 সেহেতু সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত কি হবে? 11 হবে। অর্থাৎ আমরা এই কথাটা বুঝাতে চাচ্ছি যে একটি মৌলের পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক এই কক্ষপথগুলোতে ইলেকট্রন কি করে অবস্থান করে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই জিনিসটা পারমাণবিক সংখ্যা কি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কোন মৌলের প্রোটন সংখ্যাই ওই মৌলের পারমাণবিক সংখ্যা, আর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তো এবার শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কণিকার কথা রয়ে গেছে, সেটা হচ্ছে কি? হ্যাঁ নিশ্চয়ই তোমরা বলতে পেরেছো যে এটা হচ্ছে নিউট্রন। তো নিউট্রন সংখ্যা কি থাকে? আমরা একটু আগে বললাম যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। তো হ্যাঁ এই নিউট্রন সংখ্যার কি থাকে? হেরফের থাকে। নিউট্রন সংখ্যা প্রোটন বা ইলেকট্রন সংখ্যার চেয়ে কম বা বেশি হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এবার ভর সংখ্যা নিয়ে আলোচনা করি। ভর সংখ্যা
শিক্ষার্থী বন্ধুরা ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে এই ভর সংখ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই বলতে পারো যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পরমাণুর কোথায় থাকে? হ্যাঁ, ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন অবস্থান করে। আমি আগেও বলেছি শিক্ষার্থী বন্ধুরা যে এই নিউক্লিয়াসটি হচ্ছে পরমাণুর যাবতীয় ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি যে ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সমস্যা একটু দেখি যে X একটি মৌল, X একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। শিক্ষার্থী বন্ধুরা X একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35 হলে 35 হলে X মৌলটির প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা বের করো। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা সমস্যার কথা উল্লেখ করেছি। X একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35 হলে X মৌলটির প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু চেষ্টা করি যেহেতু X মৌলের পারমাণবিক সংখ্যা 17 তাহলে প্রোটন সংখ্যা X মৌলের প্রোটন সংখ্যা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু X মৌলের পারমাণবিক সংখ্যা কত? 17। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। কোন মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান, অর্থাৎ প্রোটন সংখ্যাটাই তো পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক সংখ্যাটাই প্রোটন সংখ্যা। তো যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 তো সেহেতু X মৌলের প্রোটন সংখ্যাও 17 হবে, 17। আর আমরা বলছি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং X মৌলের ইলেকট্রন সংখ্যা X মৌলের ইলেকট্রন সংখ্যাও কি হবে? 17 হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা X মৌলের নিউট্রন সংখ্যা কি হবে একটু চিন্তা করো শিক্ষার্থী বন্ধুরা। X মৌলের নিউট্রন সংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে এই জায়গায় ভর সংখ্যা দেওয়া আছে। ভর সংখ্যা কি দেওয়া আছে?
ভর সংখ্যা দেওয়া আছে। এই দুইটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা বারবার বলছি কোন মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। যেহেতু পারমাণবিক সংখ্যা 17, সেহেতু এই মৌলের প্রোটন সংখ্যাও 17, ইলেকট্রন সংখ্যাও কি হবে? 17 হবে। এবার বাকি আছে নিউট্রন সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এটা একটু মনে রাখো শিক্ষার্থী বন্ধু, যে পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা কত? 35। আমি যদি এইখানে দেখাই, এখানে একটু দেখাই শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যদি এই জায়গায় করি, বা ভর সংখ্যা এখানে কত ছিল শিক্ষার্থী বন্ধু? 35 সমান সমান প্রোটন সংখ্যা ছিল এখানে কত শিক্ষার্থী বন্ধু? 17 প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা আমাকে বের করতে বলছে, নিউট্রন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু সহজ বিষয় সেটা। দেখো নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান সমান 17টা পক্ষান্তর করে এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে মাইনাস হবে, অর্থাৎ 17 সমান হচ্ছে 7 আছে 15 হইব, 8 হইলে হাতে আছে 1, 2 2 আছে 3 হবে 1, 18। অর্থাৎ নিউট্রন সংখ্যা হচ্ছে 18। শিক্ষার্থী বন্ধুরা সুতরাং নিউট্রন সংখ্যা 18। তো শিক্ষার্থী বন্ধুরা আবার একটু খেয়াল করো, তুমি এইবার কি জানলা? যে নিউট্রন সংখ্যা হচ্ছে 18। তো পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আমরা জানি, প্রোটন সংখ্যা আমরা জানছি 17। তো আবার শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা যদি যোগ করো, দেখো আবার ভর সংখ্যা হয়ে যায়, অর্থাৎ 35। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানলাম? যে কোন মৌলের যে পারমাণবিক সংখ্যা, ওই পারমাণবিক সংখ্যাটাই ওই মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ কোন মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। আর নিউট্রন সংখ্যার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্রটা মনে রাখবে। ভর সংখ্যাও এই সূত্র দিয়ে বের করা যায়, এটা দিয়ে, এবং নিউট্রন সংখ্যাও এটা দিয়ে কি করা যায়? বের করা যায় শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ভর সংখ্যা সম্পর্কে একটা মোটামুটি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এইবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আইসোটোপ সম্পর্কে দেখব। আইসোটোপ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় এই পরীক্ষায় এই আইসোটোপ পরীক্ষায় আসে। আইসোটোপ, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি, তোমরাও জানো, ছোট ক্লাসেও তোমরা পড়ছো যে পানি একটি যৌগিক পদার্থ। পানি দুটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি এবং পানির সংকেত হচ্ছে H2O। তো এই পানির মধ্যে দুইটি মৌলিক পদার্থ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা এই হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেনের দুইটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলে এখনো পানি হয়। তো এই যে এখনো পানি, শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছি যে এখনো পানির মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু, কয়টা? দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেনের একটা অণু হয়, অর্থাৎ এইভাবে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা যদি তুমি পানির, মনে করো তুমি 1 কোটি পানির অণুকে যদি বিশ্লেষণ করো, কত? 1 কোটি পানির অণুকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে যে এই 1 কোটি পানির অণুই হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কিনা তৈরি না। তার মধ্যে কিছু ব্যতিক্রমী পানির অণু পাওয়া যায়, যেগুলো এই হাইড্রোজেনের পরিবর্তে ডয়টোরিয়াম, অর্থাৎ ডয়টোরিয়াম অথবা ট্রিটিয়াম থাকে। অর্থাৎ ডয়টোরিয়ামের দুইটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু, এবং ট্রিটিয়ামের দুইটি পরমাণু এবং অক্সিজেনের ট্রিটিয়ামের দুইটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলে কি হয়? পানি হয়। তুমি যদি 1 কোটি পানির অণুকে বিশ্লেষণ করো, তাহলে হয়তো এরকম দেখবা যে এরকম হয়তো তোমার 1 কোটির মধ্যে প্রায় 97 লক্ষ বা 99 লক্ষ পরমাণু পাওয়া যাবে কি? হাইড্রোজেন এবং অক্সিজেনে গঠিত। কিন্তু হয়তো এরকম 500 অণু পাওয়া যাবে, 500টি
500টি অণু পাওয়া যাবে যেগুলো ডয়টোরিয়াম এবং অক্সিজেন দ্বারা তৈরি, আর হয়তো 50টি অণু পাওয়া যাবে যেখানে ট্রিটিয়াম এবং অক্সিজেন দ্বারা কি তৈরি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম যে আসলেই কি পানি, আমরা যে বলি পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, এই কথাটা শতভাগ কিনা সঠিক না। কারণ এই বেশিরভাগ পানির অণুর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় বিধায় আমরা বলি পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি দেখছি যে না, 1 কোটি পানি বা আরো বেশি পানির অণুকে যদি তুমি বিশ্লেষণ করো সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আমাদের যে প্রকৃতি আছে, আমাদের এই প্রকৃতির মধ্যে অর্থাৎ সমস্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আছে। এই 118টি মৌলিক পদার্থ আমরা বলছি যে এই মৌলিক পদার্থগুলোর মধ্যে দেখো একটু খেয়াল করি আমাদের এখানে চিত্রে। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে আমরা এখানে বলছি এটা হচ্ছে প্রোটন, এটা ইলেকট্রন এবং এটা নিউট্রন। তো শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি এখানে এটা হচ্ছে মনে করো হাইড্রোজেন, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে ট্রিটিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে হাইড্রোজেনের পরমাণুর মধ্যে তোমার প্রোটন কয়টা আছে? একটা প্রোটন আছে আর একটা কি আছে? ইলেকট্রন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি একটা প্রোটন থাকে, একটু খেয়াল করো যে এই হাইড্রোজেনে যদি একটা প্রোটন আছে তো তার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা এই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই 1 হবে শিক্ষার্থী বন্ধু, 1। যেহেতু আমরা জানি প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান, তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে ভর সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেনের ভর সংখ্যা কত হবে? আমরা জানি ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা। তো যেহেতু এখানে কোনো নিউট্রন সংখ্যা নেই, নিউট্রন সংখ্যাটা হচ্ছে কালো, এই কালো বৃত্ত এখানে নেই, তাহলে এখানে কি হবে? এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 1 একটা আর নিউট্রন সংখ্যা নাই, তার মানে 1। তার মানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত শিক্ষার্থী বন্ধুরা? ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তো যেহেতু প্রোটন মানে প্লাস দিয়ে আমরা এখানে বুঝাইছি, তো এখানে তার কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে, ডিউটেরিয়ামের নিউক্লিয়াসে একটা প্লাস আছে, অর্থাৎ এটা একটা আছে, তাইলে তার পারমাণবিক সংখ্যা হবে 1 শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটার ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে আমরা বলছি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তাহলে প্রোটন আছে কয়টা? একটা। আর নিউট্রন আছে কয়টা? নিউট্রন আছে একটি। তাহলে সুতরাং হচ্ছে 2, অর্থাৎ ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2। এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা তার নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন আছে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা কত হবে? 1। আর ভর সংখ্যা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিকই তোমরা ধরেছো, ভর সংখ্যা হবে এখানে একটা প্রোটন আছে এবং নিউট্রন আছে 2টি, তার মানে তার ভর সংখ্যা হবে 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম? একটু খেয়াল করো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, কারণ তার নিউক্লিয়াসে একটা প্রোটন আছে আর তার ভর সংখ্যা 1। আবার দেখো যে ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু তার ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু তার ভর সংখ্যা 3। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো যে এই তিনটা পরমাণু, অর্থাৎ এই তিনটা পরমাণুর 3টি পরমাণুরই পারমাণবিক সংখ্যা কত? 1। আমরা আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা যে এই যে 118টা মৌলিক পদার্থের কথা বলছি, যে পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এই 118টা মৌলিক পদার্থের মধ্যে এই
কোনো মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যার সাথে অন্য মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা মিলে না, আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা থাকে। কারণ শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয়, এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এই তিনটার পারমাণবিক সংখ্যাই কি এক। তো সুতরাং আমরা বলতে পারি যে তিনটা পরমাণুই একই পরমাণু, অর্থাৎ এগুলোকে আলাদা নামকরণ বা আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। যেহেতু তার তিনটা পরমাণুরই পারমাণবিক সংখ্যা এক, সুতরাং তিনটা পরমাণুই কোনো একটি পরমাণু ধরতে হবে যে এটা একই পরমাণু। কিন্তু পার্থক্য হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ভর সংখ্যার মধ্যে হচ্ছে পার্থক্য। হাইড্রোজেনের ভর হচ্ছে 1, ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2, ট্রিটিয়ামের ভর হচ্ছে 3। তো এই ভর সংখ্যার পার্থক্যের কারণে আমরা তাকে ডিউটেরিয়াম এবং তাকে ট্রিটিয়াম বলছি। তাহলে একটু আগে যে আমি তোমাদেরকে বলছিলাম যে 1 কোটি পানির অণুকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে হয়তো দেখা যাবে যে 1-200 তুমি ডিউটেরিয়াম অর্থাৎ ডিউটেরিয়াম এবং অক্সিজেন পাওয়া যাবে, আর হয়তো কয়েকটা পানির অণু পাওয়া যাবে যেখানে এই ট্রিটিয়াম এবং অক্সিজেন দ্বারা এটা গঠিত। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এখন তোমরা দেখছো যে আইসোটোপ তাহলে কাকে বলি? আইসোটোপ হচ্ছে যে যদি কি পারমাণবিক সংখ্যা যদি এক হয়, অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি সমান হয় এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে এই পরমাণুগুলোকে বা এই পরমাণুগুলি হচ্ছে ওই মৌলের কি আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি যে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এবং হাইড্রোজেন এই তিনটা একই পরমাণু, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্নের কারণে তারা একে অপরের কি আইসোটোপ হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আইসোটোপ সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি যে যার পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা সমান, কিন্তু না, যার পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারা ওই মৌলের কি আইসোটোপ। তার মানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, একটা হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। কেননা তার আমি আবারও বলছি, কেননা তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান। যদি পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন হতো তাহলে এগুলোকে ভিন্ন ভিন্ন পরমাণু হিসাবে ধরা হতো। তো যেহেতু তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান, সুতরাং এই 3টা মৌলই হলো হাইড্রোজেনের কি আইসোটোপ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রথমে তোমাদেরকে আমি পরমাণুর যেই মতবাদ আছে, অর্থাৎ পরমাণুর যে মতবাদ আছে সেই মতবাদে কোন কোন বিজ্ঞানীদের এবং দার্শনিকদের অবদান আছে সেটা আমরা বলছি। আমরা আবারও স্মরণ করি, ডেমোক্রিটাসের এই ক্ষেত্রে অবদান আছে। ডেমোক্রিটাসের পরে প্লেটো এবং অ্যারিস্টটল তাদের মতবাদ ব্যক্ত করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে এই মতবাদের যার অবদান আছে সেটা হচ্ছে জন ডাল্টন। উনি 1803 সালে উনি বলছেন যে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা বলেছি। তারপরে শেষ আমরা নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমাদেরকে বলেছি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পারমাণবিক সংখ্যার কথা বলছি, যে এই যে আমি একটু আগে বলছি 118টা মৌলিক পদার্থ আছে পৃথিবীতে। এই 118টা মৌলিক পদার্থের আকার, তাদের ভর এবং তাদের ধর্ম ভিন্ন, কেননা তাদের পারমাণবিক সংখ্যাই কি ভিন্ন ভিন্ন থাকে। তো পারমাণবিক সংখ্যা বলতে আমরা কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, সেটা আমরা তোমাদেরকে এখানে দেখিয়েছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ভর সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, যে ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের যে নিউক্লিয়াসে যেই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ যেই নিউট্রন থাকে, এই প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টি হয়, ওই সমষ্টিটাকে ওই মৌলের কি বলে, ভর সংখ্যা বলে। তারপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা আইসোটোপের কথা বলেছি, যে আইসোটোপ হচ্ছে যে একটা মৌলের একাধিক ভরের পরমাণু থাকতে পারে, কিন্তু যাদের কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি সমান থাকে, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হলে ওই পরমাণুগুলোকে ওই মৌলের কি বলে, আইসোটোপ বলে। যেমন আমরা এখানে হাইড্রোজেনের 3টে আইসোটোপ দেখছি, যে তার পারমাণবিক সংখ্যা সমান, এই জন্য আমরা তাদেরকে হাইড্রোজেনের আইসোটোপ বলছি, আর নতুবা তাদের আলাদা আলাদা নামই হইতো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাপারে
তোমাদের বইয়ের যে আছে তোমরা আরেকটু ভালোভাবে ওটা পড়বে এবং আমার এই ক্লাসটা তোমরা দেখবে এবং পরবর্তীতে অন্যান্য এই অধ্যায়ের অন্যান্য পাঠ নিয়ে আমি আবার আসবো। তো আমাদের সাথেই থাকবা আশা করছি। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।